আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন নং 2 সমাধান করব। তাই চলো আমরা শুরুতেই প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে বলা আছে ধানসিঁড়ি ট্রেডার্সের 31 ডিসেম্বর 2023 তারিখে রেওয়া মিল নিম্নরূপ। আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাবের সমাপনী জের দ্বারা অর্থাৎ খতিয়ানের সমাপনী জের দ্বারা আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। আমরা রেওয়া মিল প্রস্তুত করি হিসাবকালের শেষের দিনে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। আমরা এই প্রশ্নে দেখতেছি যেহেতু এটা এক মালিকানা কারবার, কারণ হিসাব বিজ্ঞান এটি প্রথম পত্র, এটি এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী। এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমাদের রেওয়া মিলে আসলে ডেবিট দিকে থাকে সম্পদ ব্যয় উত্তোলন। এখানে ডেবিট দিকে যে আইটেমগুলো দেখতেছি আমরা অনেকগুলো টাকা আছে, আসলে এগুলো সম্পদ ব্যয় উত্তোলন। ক্রেডিট দিকে আমরা যে টাকাগুলো দেখতেছি এগুলো আয় দায় মূলধন। আমরা তাই রেওয়া মিলে দফাগুলো চেক করব না, আমরা আগে থেকে জানি ডেবিট দিকে আছে সম্পদ ব্যয় উত্তোলন, ক্রেডিট দিকে আছে আয় দায় মূলধন। আমরা সমন্বয়টা পড়ে নিব। সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্য 55,000 টাকায় মূল্যায়নের পর 15,000 টাকার আগুনে বিনষ্ট হয়েছে, অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য আছে। নমুনা মাফিক পণ্য বিতরণ 6,000 টাকা। বিজ্ঞাপনের 1/3 অর্থাৎ 1/3 অবলোপন করো। প্রাপ্য হিসেবে 2,500 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপর 5% অনাদিপনা সঞ্চিত তৈরি করো। আসবাবপত্রের উপর 10% অবস্থা ধার্য করা হয়। আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম। আমরা সরাসরি এখন সৃজনশীল প্রশ্নে যাব। প্রথমে ক সমাধান করব, তারপরে খ সমাধান করব, তারপরে গ সমাধান করব। কয়ে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। আমরা যদি কয়ের অ্যান্সারটা করতে চাই, আমাকে এই বিলম্বিত কথাটা মানে কি, অবলোপন কথাটা মানে কি, এটা আগে আমাকে জানতে হবে। কার বিলম্বিত করতে বলছে? বিজ্ঞাপনের বা বিজ্ঞাপন খরচের। বিজ্ঞাপন মানে তো আমরা জানি আমাদের প্রতিষ্ঠান প্রমোশন করার জন্য আমরা যে ব্যয়টা করি, অর্থাৎ প্রচারের জন্য যে ব্যয়টা করি, এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন আমরা রেওয়া মিলে দেখতেছি, আমাদের প্রশ্নে দেওয়া আছে বিজ্ঞাপন খরচ 15,000 টাকা। রেওয়া মিলে বিজ্ঞাপন আছে মানে এটা লিখিত, হিসাবের বইতে হিসাবভুক্ত হয়েছে। তাহলে লিখিত বিজ্ঞাপন 15,000 টাকা এবং আমরা আরও বিনামূল্যে পণ্য বিতরণ করছি। দেখো নমুনা মাফিক পণ্য বিতরণ 6,000 টাকা। পণ্য বিতরণ মানে এটা বিনামূল্যে, এটা প্রচারের জন্য আমি 6,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ করছি। এটা সমন্বয় আছে। সমন্বয় আছে মানে কি, এই 6,000 টাকা এই 15,000-এর সাথে যোগ করা নাই। বিজ্ঞাপন যে 15,000 টাকা আছে এটা লিখিত, লিখিত বিজ্ঞাপন 15,000 টাকা এবং অলিখিত বিজ্ঞাপন 6,000 টাকা। তাহলে আমাদের 2023 সালে মোট বিজ্ঞাপন খরচ কত? 21,000 টাকা। তাহলে আমি বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়ের জন্য আগে মোট বিজ্ঞাপন বের করব। তাহলে আমরা আগে লিখব 2 নং প্রশ্নের সমাধান, লিখব ক বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়। আমরা লিখে নেব আগে, লিখে প্রথমে মোট বিজ্ঞাপন কত সেটা আমরা রেওয়া মিল এবং সমন্বয় অনুযায়ী দেখব। তাহলে আমরা দেখতেছি আমাদের রেওয়া মিলে বিজ্ঞাপন আছে 15,000, আমরা লিখব যোগ লিখব পণ্য বিতরণ 6,000। তাহলে আমাদের মোট বিজ্ঞাপন 21,000 টাকা। ওকে, মোট বিজ্ঞাপন আমাদের 21,000 টাকা। এখন এই বিলম্বিত কথাটা তারা কী মিন করে বা কী বোঝায়? বিলম্বিত মানে এই বিজ্ঞাপন খরচের যতটুকু অংশ চলতি বছরে আমি খরচ করব না বা খরচ দেখাবো না। অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন খরচের যতটুকু অংশ আগামী বছরের জন্য আমরা প্রচারের জন্য রেখে দেব। তাহলে আমরা বিজ্ঞাপন খরচ মোট দেখিয়েছি 21,000 টাকা। এই 21,000 টাকার মধ্যে বিলম্বিত বলতে আমি চলতি বছরে যতটুকু খরচ করব না বা দেখাবো না। এখন এটা নির্ণয়ের জন্য আমাদের সমন্বয়টা দেখতে হবে। সমন্বয় কি বলছে যে বিজ্ঞাপনের 1/3 অবলোপন করো। এই অবলোপন মানে কি? এই অবলোপন মানে বিজ্ঞাপন খরচের যতটুকু অংশ চলতি বছর খরচ দেখাতে হবে। তার মানে আমরা এখানে কিন্তু দুইটা শব্দ পেলাম বিজ্ঞাপনের সাথে, একটা হচ্ছে অবলোপন আর একটা হচ্ছে বিলম্বিত। অবলোপন মানে কি এটা নোট করে নাও। অবলোপন মানে বিজ্ঞাপনের যতটুকু অংশ চলতি বছরে আমরা খরচ দেখাবো। আসলে আমরা কিন্তু বিজ্ঞাপন খরচ রেওয়া মিলে অলরেডি দেখিয়েছি 21,000 টাকা। এটা প্রকৃত খরচ না, 21,000 টাকা আমি দেখিয়েছি। এই 21,000 টাকার মধ্যে চলতি বছরে আমি খরচ দেখাবো আসলে 3/1, অর্থাৎ চলতি বছর খরচ করব। তাহলে 21,000 টাকার মধ্যে আমি চলতি বছর খরচ করব 3/1। তো 3/1 কত? 3/1 হচ্ছে আমাদের 7,000 টাকা। এই 7,000 টাকা আমি চলতি বছরে খরচ করব। তাহলে 21,000-এর মধ্যে যদি চলতি বছরে আমি 7,000 টাকা খরচ করি বা খরচ দেখাই, তাহলে চলতি বছরে 21,000 টাকার মধ্যে খরচ দেখাবো না কত বা খরচ করব না কত? তাহলে অবশ্যই 14,000 টাকা হবে। এই 14,000 টাকাটাকেই আমরা বলতেছি বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন মানে কি? চলতি বছরে বিজ্ঞাপন খরচের যতটুকু অংশ খরচ দেখাবো না, অর্থাৎ আগামী বছরের জন্য রেখে দেব, এটি আমাদের বিলম্বিত। বিলম্বিত মানে দেরিতে খরচ করা। ওকে, তাহলে এটা নির্ণয়ের জন্য আমরা কি করব? তাহলে আমরা প্রথমে বিজ্ঞাপন লিখলাম 15,000, যোগ লিখব পণ্য বিতরণ
6,000, তাহলে আমাদের মোট বিজ্ঞাপন কত? 21,000 টাকা। এটা কিন্তু আমাদের অলরেডি মোট বিজ্ঞাপন খরচ। এই বছরে আমরা অবলোপন অর্থাৎ খরচ করব কত? চলতি বছরে এই 21,000 টাকার মধ্যে খরচ করব 3 ভাগের 1 ভাগ। তার মানে আমি অবলোপন অর্থাৎ খরচ যতটুকু করব, তাহলে আমি মোট বিজ্ঞাপন থেকে যতটুকু খরচ করব সেটা যদি বাদ দেই, তাহলে আমি অবলোপনটা বাদ দিলে আমি বিলম্বিত পাবো। এই দেখো মাইনাস অবলোপন, কতটুকু আমি খরচ করব? 21,000 3 ভাগের 1 ভাগ, তাহলে 7,000 টাকা আমি চলতি বছর খরচ দেখাবো। তো চলতি বছরে 21,000 টাকার মধ্যে খরচ করব না কত? 14,000 টাকা। এই 14,000 টাকাই হচ্ছে বিলম্বিত। তার মানে এই বিলম্বিত মানে কি? আগামী বছরে 21,000 টাকা আমি 14,000 খরচ করব। তাহলে আমরা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ পেয়ে গেলাম। আর এটাকে আমরা কিন্তু অল্টারনেটিভ উপায়ে আরেকটা নিয়ম বের করতে পারি, এই যে বিকল্প নিয়ম। আমরা সরাসরি লিখবো বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে আমাদের এখানে বিজ্ঞাপন খরচ মোট কত? 21,000। কীভাবে? আমরা এটা মুখে করে নিছি, এই যে 15,000 আর 6,000, 21,000। এই 21,000-এর মধ্যে আমার অবলোপন কত? তাহলে আমাদের এখানে মোট বিজ্ঞাপনকে 3 ভাগে বিভক্ত করতে হবে। টোটালকে এটাকে 3 ভাগে বিভক্ত করব। 3 ভাগের মধ্যে আমি অবলোপন মানে চলতি বছর খরচ করব কত, এটাকে বুঝতে হবে। চলতি বছর খরচ করব 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ যদি আমি চলতি বছরে খরচ করি, চলতি বছরে খরচ করব না কত? 2 ভাগ। এই 2 ভাগ আমি কবে খরচ করব? আগামী হিসাবকালে খরচ করব। তাহলে আগামী হিসাবকালে যদি খরচ করি, এটাই তো আমাদের বিলম্বিত। বিলম্বিত মানে দেরিতে খরচ করা। তাহলে আমি সরাসরি কী করবো? 21,000 গুণ, এই দেখো 3 ভাগের 1 ভাগ চলতি বছর অবলোপন, তাহলে 2 ভাগ কি পরের বছরের জন্য বিলম্বিত। তাহলে আমি যদি 21,000-কে 3 দিয়ে ভাগ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের বিলম্বিত সরাসরি কত আসবে? 14,000। আমি যদি এক লাইনে এটা লিখে দেই, এখানে আমাকে 2 দিতে হবে বাধ্যতামূলক, কারণ এখানে কারেক্ট অ্যান্সারটা ইম্পর্টেন্ট। কীভাবে লিখলাম এটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা খুব সহজে কটা করে ফেললাম। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয়ে বলছে মোট লাভ 70,000 টাকা ধরে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা মোট লাভ বলো, পরিচালনা লাভ বা ক্ষতি বলো, নিট লাভ বা ক্ষতি বলো, আমরা এটা নির্ণয় করে থাকি আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। আমরা আয় বিবরণী কেন প্রস্তুত করি? একটা হিসাবকালান্তে বা হিসাবকাল শেষে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য। তাহলে আমাকে এখানে যে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে বলছে, এই নিট লাভ বা নিট ক্ষতি মানে তো আর্থিক ফলাফল। তাহলে আমরা আর্থিক ফলাফল কার মাধ্যমে নির্ণয় করি? আর্থিক বিবরণী অধ্যায়ে আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। আয় বিবরণী আমরা আসলে 2 ভাবে প্রস্তুত করে থাকি, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। আমাকে আগে এই প্রশ্নে দেখে নিতে হবে, আমাকে যেখানে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতে বলছে, এটা এক ধাপ না বহু ধাপ। আরেকটা বিষয় আগে থেকেই আমরা বুঝতে পারতেছি, যেহেতু আমাদের প্রশ্নে মোট লাভ দেওয়া আছে, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে মোট লাভ নির্ণয় করা যায় না। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী মানে কি? যতগুলো আয় আছে আয়গুলোকে এক জায়গায় রাখবো, যতগুলো ব্যয় আছে ব্যয়গুলোকে এক জায়গায় রাখবো। আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা নিট লাভ বা নিট ক্ষতি বের করব। আমরা মোট লাভ, পরিচালনা লাভ বা ক্ষতি, নিট লাভ, এই যে আমরা ধাপগুলো আমরা মূলত বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করে থাকি। আমাদের প্রশ্নে মোট লাভ 70,000 টাকা দেওয়া আছে মানে কি? আমরা পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে এই মোট লাভটা পেয়েছি 70,000 টাকা। আসলে এই প্রশ্ন অনুযায়ী এটা কারেক্ট না রং, অর্থাৎ এটা সঠিক না ভুল, এটা আমার যাচাই করার প্রয়োজন নাই। আমার প্রশ্নে যেহেতু দিয়ে দিছে মোট লাভ এত টাকা ধরে, এটা সঠিক হলেও আমাকে 70,000 টাকা ধরতে হবে, ভুল হলেও আমাকে 70,000 টাকাই ধরতে হবে। তাহলে মোট লাভ মানে কি? বিক্রয় থেকে অর্থাৎ পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা মোট লাভ পেয়েছি 70,000 টাকা। আমরা মোট লাভ থেকে এখান থেকে আমরা অঙ্ক স্টার্ট করার মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করব। তার মানে আমরা কিন্তু এখানে ঘুরে ফিরে আয় বিবরণী প্রস্তুত করব, কিন্তু আয় বিবরণীটা পূর্ণাঙ্গ না, আমরা এখানে আংশিক করব। তাই আমরা প্রথমে ছক করব, তার আগে লিখব খ, প্রতিষ্ঠানের নাম লিখবা। আমি আসলে জায়গা কম থাকার কারণে আমি কিন্তু এই জিনিসগুলো স্কিপ করে যাচ্ছি। প্রতিষ্ঠানের নাম লিখবা, তার নিচে লিখবা আয় বিবরণী। আয় বিবরণী প্রস্তুত করা হয় একটা হিসাবকালের সমাপ্ত বছরের জন্য। আমরা এখানে কিন্তু অঙ্কটা করতেছি 2023 সালের জন্য, তাই তুমি লিখবা 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। এখন এই আয় বিবরণীটা আমার আংশিক, আয় বিবরণী লিখে ব্র্যাকেটে লিখবা আংশিক। আংশিক কেন? কারণ আমার তো এখানে একটা ফলাফল দিয়ে দিছে মোট লাভ, তার মানে আমাদের এখানে অলরেডি 2টা ধাপ করা আছে। এখানে 2টা ধাপে করে এটা কিন্তু ফলাফল পাওয়া গেছে। তার মানে প্রথমে পরিচালনা আয়, দেন বিক্রিত পণ্যের ব্যয়। পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমি মোট লাভ পেয়ে যাই। তাহলে আমার যেহেতু মোট লাভ দেওয়া আছে মানে কি আমি 2টা ধাপ করে ফেলছি, তাহলে আমাকে 3য় ধাপ থেকে আমাকে অঙ্কটা শুরু করতে হবে, তার আগে এই রেজাল্টটা লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব মোট লাভ, প্রশ্ন মতে আমরা লিখব 70,000 টাকা। আর এটা কারেক্ট না রং এটা আমার মাথা ব্যথা নেই, যেহেতু দেওয়া আছে এটা দ্বারা আমি
অঙ্কটা শুরু করব। এখন মোট লাভ থেকে আমরা এখন তৃতীয় ধাপে আসব। আয় বিবরণীতে আমি যখন পণ্যের প্রতিষ্ঠানের জন্য করি 5টা ধাপ, আমি আবারও বলতেছি 5টা ধাপ। 1 পরিচালন আয়, 2 বিক্রিত পণ্যের ব্যয়, 3 পরিচালন ব্যয়, 4 অপরিচালন আয়, 5 অপরিচালন ব্যয়। তাহলে আমরা প্রথমে লিখলাম মোট লাভ। মোট লাভ মানে 2টা ধাপ থেকে মোট লাভ আমরা পাই। মোট লাভ থেকে আমরা বাদ দেই পরিচালন ব্যয়। আর এই পরিচালন ব্যয় মানে কি? পরিচালন ব্যয় অর্থাৎ কারবার পরিচালনা করতে গিয়ে আমরা যে ব্যয়গুলো করি। কারবার পরিচালনা করতে গিয়ে আমরা 2 ধরনের ব্যয় করি। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়। তাহলে আমরা এই ব্যয়গুলো আসলে কোথায় পাবো? এই ব্যয়গুলো পাবো রেওয়া মিলে এবং সমন্বয়। তাহলে আমরা শুরু থেকে একটু রেওয়া মিল চেক করি। নগদ ও ব্যাংক জমা, এটা আমাদের সম্পদ। রেওয়া মিলের আইটেমগুলো চিনা কিন্তু খুব জরুরি। অ্যাজ এ স্টুডেন্ট তুমি যখন আইটেমগুলো চিনতে পারবা তখন আসলে অ্যাকাউন্টিং মুখস্থ করতে হবে না। অ্যাকাউন্টিং সুন্দর। কখন সুন্দর? যখন তুমি মুখস্থ করবা না। অ্যাকাউন্টিং টাফ কখন? টাফ যখন তুমি মুখস্থ করবা। তোমাকে প্রত্যেকটা জিনিস চিনতে হবে। তাহলে নগদ ও ব্যাংক জমা, এটা আমাদের চলতি সম্পদ। প্রারম্ভিক মজুদ পণ্য, এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হয়ে গেছে, তার মানে এটা আমাদের ব্যয়। ক্রয় ও বিক্রয়, ক্রয় হচ্ছে ব্যয়, বিক্রয় হচ্ছে আয়। এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় হয়ে গেছে। তার মানে তোমাকে জানতে হবে কোনটার কাজ কোথায়। মূলধন, এটা কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কাজ বা মালিকানা সত্ত্ব, অর্থাৎ আমি যখন মালিকানা সত্ত্ব বিবরণী করব তখনকার কাজ। তাহলে মূলধন আয় না ব্যয় না, উত্তোলন আয় না ব্যয় না। ঋণ, এটা আমাদের দায়, দীর্ঘমেয়াদী দায়। মজুরি, এটা ব্যয় কিন্তু এটা বিক্রিত পণ্যের ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। এটা আমাদের কাজ হয়ে গেছে। তার মানে আমি মোট লাভ নির্ণয় যে করছি 70,000 টাকা, এই মজুরি কাজগুলো করছি। এই যে বেতন, আমরা এইখান থেকে আসলে পরিচালন ব্যয় পাওয়া শুরু করব। আমাদের বেতন আছে, বেতন আমাদের কত টাকা আছে? 30,000 টাকা। আর আমরা এখানে আসলে এখানে যে রেওয়া মিলটা দেখতেছি, এই রেওয়া মিলটা কিন্তু আসলে একটা হিসাবকালের জন্য প্রস্তুতকৃত। তার মানে এই রেওয়া মিলের একটা কিন্তু সীমাবদ্ধতা আছে। এটা জানুয়ারি 1 তারিখে শুরু হয়েছে, ডিসেম্বর 31 তারিখে শেষ হয়েছে। তার আমাদের বাউন্ডারি আছে। তাহলে এখানে বেতন আমরা দেখতেছি 30,000 টাকা আছে। কয় মাস? 10 মাস। যখন ব্যয় এবং আয়ের ক্ষেত্রে ব্র্যাকেটে মাস থাকবে, এই মাস থাকলে নাই বকেয়া আছে অথবা অগ্রিম আছে। যখনই মাস থাকবে তখন সব সময়ের জন্য তুমি বিলামা 12। এই 12টা হচ্ছে আসলে ওই হিসাবকালের জন্য ব্যয়। তাহলে বেতন এখানে 30,000 টাকা দেওয়া আছে 10 মাসের। তা 10 মাসের জন্য তুমি 30,000 টাকা দিছো। তাহলে 12 মিলাইতে তোমাকে কি করতে হবে? তোমাকে যোগ করতে হবে 2। যখন তোমার যোগ করতে হবে তখন বকেয়া, যখন তোমার বিয়োগ করতে হবে তখন অগ্রিম। কারণ তুমি 10 মাসের বেতন দিছো। তোমার এখানে অঙ্ক কয় মাস? 12 মাস। তাহলে এখানে কর্মচারীরা 12 মাসের জন্য কাজ করছে। ওই 12 মাসের ব্যয়টা তোমাকে রেওয়া মিলে রেকর্ড করতে হবে। 12 মাসের বেশি লিখলে অগ্রিম, 12 মাসের কম লিখলে বকেয়া। তাহলে বেতন তোমার এখানে 30,000 টাকা আছে। তুমি আগে লিখবা বেতন, প্রথম ঘরে লিখবা 30,000, কারণ কাজ আছে। কি কাজ আছে? বেতন এখানে 10 মাস আছে। 12 মিলানোর জন্য এখানে কি 2 শর্ট আছে। তার মানে এখানে 2 মানে বকেয়া 2 মাস। এই লিখবা যোগ বকেয়া। বকেয়া থাকলে আমরা হিসাবে এখানে কী করি? যোগ করি। কেন? এটা রিজন আছে, জাস্ট আমি আগে দ্রুত বলতেছি যে বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব। তাহলে বেতন যোগ বকেয়া। বকেয়া কয় মাস? 2 মাস। তাহলে এই যে 30,000 টাকা আছে, এই 30,000 টাকা কিন্তু আমি 10 মাসের জন্য দিছি। তুমি ঐকিক নিয়মে আসো। তুমি 30,000 টাকা দিছো 10 মাসের জন্য। প্রতি মাসের জন্য দিছো কত? প্রতি মাসের জন্য দেওয়া বাইর করার জন্য তোমাকে ভাগ করতে হবে। তুমি যে 30,000-কে আমি একটু এখানে খসড়া করতেছি বা এই সাইডে করি, আমি 30,000-কে এখন আমি কি করব? 10 দ্বারা ভাগ করব। তাহলে প্রতি মাসের জন্য দিছি 3,000। আমার বকেয়া কয় মাস? 2 মাস। তাহলে 2 দ্বারা গুণ করো, তাহলে 6,000। খুব সহজে পেয়ে যাবা। তাহলে এই জন্য লিখবে যোগ বকেয়া 30,000 গুণন ভাগ 10 গুণন ভাগ 10 গুণন 2। তাহলে আমি কত পাবো? বকেয়া 6,000। তাহলে আমাদের বেতন মোট কত হলো? 36,000। তাহলে বেতনের কাজ আমাদের শেষ। তারপরে বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমাদের 15,000। আর আমরা তো কয়ে করছি, বিলম্বিত বিজ্ঞাপন যখন বাইর করছি, বিজ্ঞাপন 15,000 যোগ পণ্য বিতরণ আমাদের রেওয়া মিল সমন্বয় ছিল 6,000। তাহলে আমাদের মোট বিজ্ঞাপন খরচ ছিল 21,000। সেখান থেকে অবলোপন বাদ দিছি কত? 3 ভাগের 1 ভাগ। ওই অবলোপনটাই হচ্ছে চলতি বছরের খরচ। তাহলে বিজ্ঞাপন আমরা দেখাবো, এই দেখো বিজ্ঞাপন খরচ, এই যে বিজ্ঞাপন খরচ ক হতে প্রাপ্ত। মানে কয়ে আমরা কত টাকা বিজ্ঞাপন খরচ অবলোপন বাবদ বাদ দিচ্ছি? 7,000। ওইটাকে নিয়ে আসবো। অবলোপন মানে চলতি বছরে যেটা খরচ হবে সেটা অবলোপন, আর চলতি বছরে যেটা খরচ হবে না, আগামী বছরে গিয়ে খরচ হবে, সেটা হচ্ছে বিলম্বিত। তাহলে বিজ্ঞাপন খরচ আমি আর লিখবো না যে বিজ্ঞাপন যোগ পণ্য বিতরণ মাইনাস বিলম্বিত, মানে সরাসরি দেখবো বিজ্ঞাপন খরচ কোনটা আনবো? অবলোপনটা। তাহলে আমাদের বিজ্ঞাপনের কাজও শেষ। আসবাবপত্র আমি আনবো না, এটা আমাদের স্থায়ী সম্পদ। প্রাপ্য হিসাব আমাদের চলতি সম্পদ। আমি এখানে ব্যয়গুলো নিব। তাহলে এখানে আর কোনো ব্যয় নেই। প্রদ হিসাব, চলতি দায়, 12% বিনিয়োগের দীর্ঘমেয়াদী সম্পদ, আমাদের আর কোনো ব্যয় নেই। কিন্তু আমি কি বললাম একটু আগে, আমি যখন আয় বিবরণী করবো আমরা যে ব্যয়গুলো লিখবো, ব্যয়গুলো রেওয়া মিল এবং সমন্বয় 2টা জায়গা থেকে লিখবো। তাহলে আমরা সমন্বয় আসি। আমরা সমন্বয় 1 সমাপনী মজুদ পণ্য 55,000 টাকায় মূল্যায়নের পর 15,000 টাকার আগুনে বিনষ্ট হয়েছে। এই আগুনে বিনষ্ট পণ্য আমি কি করছি? একবার আমরা
আয় বিবরণীতে যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করছি তখন ক্রয় থেকে আমরা 15,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য বাদ দিছি। আরেকবার এটা আমরা অপরিচালন ব্যয় হিসেবে দেখাবো। তাহলে এখানে কিন্তু আমি লিখছি পরিচালন ব্যয়, আগুনে বিনষ্ট পণ্য পরিচালন ব্যয় না। কারবার পরিচালনা করতে গিয়ে এই 15,000 টাকা কিন্তু আমার ক্ষতি হয়নি, আমি আনবো না। 2-এর তো কাজ আমরা করে ফেলছি, 3 আমাদের আসবে। প্রাপ্য হিসাবে 2,500 টাকা আদায়যোগ্য নয়। আমরা জানি প্রাপ্য হিসাবের নিকট থেকে যে টাকাটা আদায় করা সম্ভব হয় না তাকে আমরা অনাদায়ী পাওনা বলি। অনাদায়ী পাওনা মানে কি? প্রাপ্য হিসাবের নিকট হতে চূড়ান্ত চেষ্টার পরেও যা আদায় করা সম্ভব হয় না। আর এই অনাদায়ী পাওনা খরচ লেখার একটা প্যাটার্ন আছে। আমি যখন আয় বিবরণী প্রস্তুত করব, আমরা অনাদায়ী পাওনা খরচকে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে লিপিবদ্ধ করব। প্যাটার্নটা কি? অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমাদের সমন্বয়ে দেখতেছি আমাদের অনাদায়ী পাওনা কত? 2,500 টাকা। তো সেই প্যাটার্ন অনুযায়ী লিখবো। আমরা লিখবো এই যে অনাদায়ী পাওনা, লিখবো আমি প্রথম ঘরে 2,500। অনাদায়ী পাওনার সাথে আমি যোগ লিখবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কি? যে প্রাপ্য হিসাবের নিকট সন্দেহ করা বা প্রাপ্য হিসাব হতে সন্দেহ করা ভবিষ্যতে আমি আরও কত টাকা পেতেও পারি বা নাও পেতে পারি, এটা প্রাপ্য হিসাবের উপর সন্দেহ করব। তাহলে আমরা দেখি আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত। আমরা দেখতেছি আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব 42,500। তাহলে আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত টাকা? 42,500 টাকা। আর এই 42,500 টাকা থেকে আমরা সমন্বয়ে দেখতেছি আমার টাকা আদায় হবে না 2,500 টাকা। সমন্বয় মানে কি? অলিখিত। তাহলে আমাদের রেওয়া মিলে যে প্রাপ্য হিসাব আছে এটা লিখিত। তাহলে রেওয়া মিলে অনুযায়ী আমি মানুষের কাছে টাকা পাবো 42,500। আমি এই 42,500 টাকা থেকে চূড়ান্ত চেষ্টার পরেও আদায় করতে পারতেছি না 2,500 টাকা। এটা কি হিসাবের বইতে লিপিবদ্ধ হয়েছে? হয়নি তো। তাহলে এই জন্য আমি শতকরা কাটার আগে আমি এই 2,500 টাকাটা আগে হিসাবের বইতে লিপিবদ্ধ করব। এই জন্য আমরা কি করি? এইখান থেকে 2,500 টাকা বিয়োগ করি। তাহলে আমাদের লিখিত প্রাপ্য হিসাব কত? 40,000 টাকা। এখন এটা লিখিত হলো। তাহলে এইটার উপর আমি সন্দেহ করব ভবিষ্যতে আরও 5% টাকা নাও পেতে পারি, সেটা কিন্তু আমার 2,000 টাকা। এই 2,000 টাকাটা কি? আমি তো 2,500 টাকা চূড়ান্ত চেষ্টার পরে এইখান থেকে পাবো না, তবে ওটা আমাদের খরচ হয়ে গেল, এটা প্রকৃত খরচ। আমি আরও সন্দেহ করতেছি ভবিষ্যতে কত পার্সেন্ট পাবো না? 5% পাবো না, এটা আমাদের সন্দেহমূলক খরচ। এখন খরচ প্রকৃত হোক আর সন্দেহমূলক হোক, আমাকে দুইটাই একসাথে দেখাতে হবে। তাই আমরা লিখবো অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি। তাহলে নতুন অনাদি পাওনার সাথে কত পেলাম? 2,000। কীভাবে পেলাম সেটা দেখিয়ে দিলাম। তাহলে এখন যোগ করলে আমি কত পাবো? 4,500। আর এই অঙ্কে পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি নাই। পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি রেওয়ামলে থাকে। রেওয়ামলে যেটা অনাদি পাওনা সঞ্চিতি থাকে এটা পুরাতন। এটার কাজ হচ্ছে অনাদি পাওনা নামক ব্যয়কে পূরণ করে দেওয়া। নাই থাকলে আমরা বিয়োগ করতাম, মানে যোগফলটা 4,500 প্রথম করে লিখতাম, মাইনাস বিয়োগ করতাম। যেহেতু নাই, আমরা সরাসরি 4,500 টাকা দ্বিতীয় ঘরে দিলাম। তাহলে আমাদের অনাদি পাওনা খরচের কাজ শেষ। এরপরে আমরা যাব সমন্বয়ে। সমন্বয়ে 4-এ আছে আসবাবপত্রের ওপর 10% অপচয় ধার্য করা হয়। স্থায়ী সম্পত্তির অপচয় এটা পরিচালন ব্যয়। তাহলে আমাদের এখানে আসবাবপত্র কত আছে? রেওয়া মিলে আসবাবপত্র আছে 50,000 টাকা। 50,000-এর আমার অপচয় অর্থাৎ ব্যবহারজনিত ক্ষয় বা সময় অতিবাহিতজনিত ক্ষয় হচ্ছে 10%। তাহলে আমি যদি 50,000-এর 10% কাটি, আমার অবচয় 50,000-এর 10% 5,000। আমি লিখব আসবাবপত্রের অবচয় কত পাবো? 5,000। আমার এই অঙ্কে আর কি কোনো পরিচালন ব্যয় আছে? নেই। এখন তুমি বলবো স্যার আরও তো ব্যয় আছে। কোথায় ব্যয় আছে? এই যে 10% ঋণ, তার 10% হারে আমি ঋণ নিছি। ঋণের সুদ এটা আমাদের কারবারের ব্যয়, কিন্তু ঋণের সুদের সাথে কারবার পরিচালনের কি সম্পর্ক আছে? আমি কি বললাম? পরিচালন ব্যয় মানে কি? কারবার পরিচালন করতে গিয়ে যত টাকা ব্যয় হবে এটা পরিচালন ব্যয়। তো ঋণের সুদের সাথে তো কারবার পরিচালনের সম্পর্ক নাই। তারপরে আগুনে বিনষ্ট পণ্য, এটা কিন্তু একটা ক্ষতি বা ব্যয়, এটার সাথে কারবার পরিচালনের সম্পর্ক নাই। তাহলে পরিচালন ব্যয় আমাদের আর নেই। তাহলে এখন আমি এই 36,000, এই 7,000, এই 4,500, এই 5,000 যদি যোগ করি আমি যোগফল পাবো 52,500। এই 52,500 কি? পরিচালন ব্যয়। তাহলে এই 52,500 আমি 70,000 টাকা থেকে 52,500 বাদ দেবো। তাহলে আমি যদি 70,000 থেকে 52,500 বাদ দেই, আমি যে টাকাটা পাবো এটাকে আমরা বলি পরিচালন মুনাফা। অর্থাৎ পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আমার যে মুনাফাটা থাকবে এটা পরিচালন মুনাফা। তার মানে এটা কিন্তু আমি 3 নম্বর ধাপ করে এই রেজাল্টটা পেলাম। আর এই পরিচালন মুনাফার সাথে 4 নম্বর ধাপ আমি যোগ করব। 4 নম্বর ধাপটাকে আমরা বলি অপরিচালন আয়, বা আমরা বলতে পারি অকারবারি আয়। আমরা অপরিচালন আয় নামেই লিখবো, এটা লেখাটা সৌন্দর্য বেশি। তাহলে লিখবো যোগ অপরিচালন আয়। অপরিচালন আয় মানে কি? কারবার পরিচালন ব্যতীত অন্যান্য যে উৎস থেকে আমার আয় হবে। কারণ কারবার পরিচালন করে আয় হয় কিন্তু বিক্রয়ের মাধ্যমে। এখন বিক্রয় ব্যতীত অন্যান্য যে আয়টা থাকে নর্মালি, এগুলোই হচ্ছে অপরিচালন আয়। এখন বিক্রয় ব্যতীত অন্যান্য আয় কী আছে এখানে? এই যে আছে একটা, আমরা 12% হারে বিনিয়োগ করছি 50,000 টাকা। বিনিয়োগ করা মানে কি? লাভের উপর টাকা খাটানো।
আর লাভের উপর টাকা বলতে আসলে সবসময় সুদের উপর টাকা দেওয়াকে বোঝায় না। আমরা অন্য কোম্পানি শেয়ার ক্রয় করছি, অন্য কোম্পানির ঋণপত্র ক্রয় করছি, এগুলাকেও বুঝায়। তাহলে আমরা লাভের উপর টাকা খাটিয়েছি কত টাকা? 50,000 টাকা। এই যে 50,000 টাকা আমি লাভের উপর যে খাটিয়েছি, আমরা বছরে এই টাকার উপর কত পার্সেন্ট সুদ পাবো? 12%। এই পার্সেন্ট থাকা মানে কিন্তু আমি সুদ পাবো। তাহলে যখন আমরা দেখবো রেওয়া মিলে বিনিয়োগ বা ঋণের সাথে পার্সেন্ট থাকবে, হিসাবকাল শেষে অটোমেটিকলি তোমাকে সুদ কাটতে হবে। তাহলে 50,000-এর 12% আগে কাটবা। তাহলে 50,000-এর যদি আমি 12% কাটি, তাহলে আমি সুদ পাবো 6,000 টাকা। এই 6,000 কিন্তু আমাদের সুদটা হচ্ছে বাৎসরিক। 50,000-এর 12% কাটো, 6,000 টাকা। কিন্তু বিনিয়োগ করছি কবে? 1/3, তাহলে মার্চ মাসের 1 তারিখে। তুমি এখানে যেদিন বিনিয়োগ করবা সেদিন থেকে তুমি সুদ পাওয়া শুরু করবা। তাহলে মার্চ মাসের 1 তারিখে যদি বিনিয়োগ করো, তাহলে জানুয়ারি মাসে সুদ পাবো না, ফেব্রুয়ারি মাসে সুদ পাবা না। তাহলে মার্চ থেকে স্টার্ট হবে, তাহলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস। আর এই পার্সেন্ট মানে কিন্তু এটা বাৎসরিক, পার্সেন্ট মানেই বাৎসরিক। তাহলে আমি বাৎসরিক সুদ পেলাম 6,000, এটাকে এখন 10 মাসে কনভার্ট করব। তাহলে বাৎসরিক মানে 12 দ্বারা ভাগ করব আর 10 দ্বারা গুণ করব। তাহলে আমি যদি 6,000-কে 12 দ্বারা ভাগ করি আর 10 দ্বারা গুণ করি, তাহলে আমরা এক্স্যাক্টলি সুদ পাবো 5,000 টাকা। তাই আমরা লিখবই, দেখো, যোগ অপরিচালন আয় বিনিয়োগের সুদ কীভাবে কাটলাম, আমরা পেলাম 5,000 টাকা, সেটা আমি দেখিয়ে দিলাম। আমরা একদম তৃতীয় ঘরে লিখবো 5,000, কারণ এই অঙ্কে আর কোনো অপরিচালন আয় নেই। তাহলে আমি এই 17,500-এর সাথে এই 5,000 যদি যোগ করি, তাহলে আমরা আয় পাবো এখন 22,500। তাহলে এটা 4 নম্বর ধাপ করে কিন্তু রেজাল্ট। এই রেজাল্টের অ্যাকাউন্টিংয়ে কোনো নাম নাই। এই টাকার সাথে আমি বা এই টাকা থেকে আমি অপরিচালন ব্যয় বিয়োগ করব। অপরিচালন ব্যয় আমরা কাকে বলি? কারবার পরিচালনা করতে গিয়ে যে ব্যয়গুলো হয় না, এগুলো অপরিচালন ব্যয়। উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা? সুদ বাবদ যে কোনো ব্যয়, বিবিধ ক্ষতি, এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। ওকে, তাহলে সুদ বাবদ যে কোনো ব্যয়। আর সুদ বাবদ ব্যয়ের মধ্যে এখানে কিন্তু আমাদের একটা আছে, আমরা ঋণ নিছি। কত পার্সেন্ট হারে ঋণ নিছি একটু দেখি আমরা। এই যে 10% হারে ঋণ নিছি। 10% হারে ঋণ নিছি আমরা কত টাকা? 80,000 টাকা ঋণ নিছি। 10% হারে আমরা 80,000 টাকা ঋণ নিছি। তাহলে 80,000-এর 10% আমরা আগে কাটবো। তাহলে এটা আমরা এখানে একটু খসড়া করি। তাহলে 80,000 10% যদি আমি কাটি, আমরা পাবো 8,000 টাকা। এই 8,000 টাকা কিন্তু আমাদের বাৎসরিক সুদ, বাৎসরিক, কারণ পার্সেন্ট মানে বাৎসরিক। আমি ঋণ নিছি কবে? 1 জুলাই। 1 জুলাই যদি নেই, 1 জুলাই থেকে ডিসেম্বর, আমি কয় মাসে সুদ ধরবো? কারণ যেদিন ঋণ নিব সেদিন থেকে ডিসেম্বর, 6 মাস। তাহলে গুণন, উপরে 6 নিচে 12, তাহলে ঋণের সুদ হবে 4,000। এই ঋণের সুদটাই আমি দেখাবো। এই যে ঋণের সুদ আমরা লিখবো 4,000। কীভাবে আমি 4,000 পেলাম আমি দেখিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের একটা সমন্বয় ছিল, 1 নম্বর সমন্বয়। সমাপনী মজুদ পণ্য 55,000 টাকার মূল্যায়নের পর এই যে 15,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। এই আগুনে বিনষ্ট পণ্যের কাজটা প্রকৃত কি? আমি যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব, ক্রয় থেকে আমি আগুনে বিনষ্ট পণ্য বিয়োগ করব। আরেকবার আমার কাজ কি? আমি এই আগুনে বিনষ্টজনিত ক্ষতিকে আমরা অপরিচালন ব্যয় হিসেবে দেখাবো। তাহলে আমরা অপরিচালন ব্যয় আরেকটা পেয়ে গেলাম, এই 15,000 টাকা আগুনে বিনষ্টজনিত ক্ষতি। কারণ আমাদের কারবারে যে আগুন লাগছে, লেগে 15,000 টাকা পণ্য নষ্ট হয়ে গেছে, এটা আমাদের ক্ষতি হয়েছে। এটার সাথে কারবার পরিচালনার কি সম্পর্ক আছে? না, এটা তো আমাদের অসাবধানতার কারণে হয়ে গেছে বা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এটা আমার কারো হাত নাই। তাহলে আগুনে বিনষ্ট হচ্ছে আমাদের, আগুনে বিনষ্টজনিত ক্ষতি হচ্ছে আমাদের কি? অপরিচালন ব্যয়। তাই আমি লিখবো যে আগুনে বিনষ্টজনিত ক্ষতি, লিখবো আমি 15,000 টাকা। তাহলে এই 4,000 এই 15,000 যদি যোগ করি, আমাদের ব্যয় হবে 19,000 টাকা। তাহলে আমি যদি এই 22,500 থেকে আমরা যদি আমাদের অপরিচালন ব্যয় 19,000 বিয়োগ করি, তাহলে আমার এখন মুনাফা থাকবে 3,500 টাকা। এইটাকে আমরা বলবো নিট লাভ বা নিট মুনাফা। তাহলে আমরা খুব সহজে আমরা বুঝে বুঝে আমরা মোট লাভ, পরিচালন লাভ, নিট লাভ আমরা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা খুব সহজে খ করে ফেললাম। এখন আমরা গয়ের সমাধান করব। গয়ে বলছে 31 ডিসেম্বর 2023 তারিখে প্রতিষ্ঠানটির দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে মূলত কি করে থাকি? আর্থিক বিবরণী অধ্যায়ে আমরা মূলত 3টা ধাপ সম্পূর্ণ করে থাকি। কি কি ধাপ? প্রথমে আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে আয় বিবরণী প্রস্তুত করি, দেন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, দেন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। আমরা আর্থিক অবস্থার বিবরণী যে প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মূলত কি করি? আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মূলত একটা নির্দিষ্ট হিসাব কালে নির্দিষ্ট তারিখের জন্য
আমরা আমাদের কারবারে ওই তারিখে মোট কত টাকার সম্পদ আছে এটা প্রথমত নির্ণয় করি, এবং ওই সম্পদের বিপরীতে মোট কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা আমরা নির্ণয় করি। মূল বিষয়টা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট তারিখে আমরা এই হিসাব সমীকরণটা নির্ণয় করি, অর্থাৎ এ সমান এল প্লাস ওই। এই এ দ্বারা কি বোঝায়? একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে। এল প্লাস ওই দ্বারা কি বোঝায়? একটা নির্দিষ্ট তারিখে কারবারে কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে। এলতে লাইবিলিটিস, যার বাংলা হচ্ছে দায়, ওইতে ওনার্স ইকুইটি, যার বাংলা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমাকে এখানে কিন্তু বলছে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানটির দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তার মানে কি? আসলে কি আমাকে আর্থিক অবস্থার বিবরণীর এই রাইট সাইডের ফলাফলটা কি নির্ণয় করতে বলে নাই? অবভিয়াসলি তোমাকে আসলে ওইটাই বলছে যে তুমি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তুমি রাইট সাইডের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তোমাকে আবার এমনটাও বলতে পারতো যে তুমি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে লেফট সাইডের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। আসলে তোমাকে এগুলো জানতে হবে আগে যে আমাকে যে নির্ণয় করতে বলতেছে কী নির্ণয় করতে বললো এবং এটা কোথা থেকে আসলো। এটা কি আয় বিবরণীর অংশ, এটা কি মালিকানা সত্ত্ব বিবরণীর অংশ, নাকি এটা আর্থিক অবস্থার বিবরণীর অংশ? আসলে আমাকে যাহা নির্ণয় করতে বলছে এটা আর্থিক অবস্থার বিবরণীর অংশ। তার মানে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে হিসাব সমীকরণ জানি তার রাইট সাইডের এলিমেন্ট নির্ণয় করতে বলছে, মানে এল প্লাস ওই। তাই আমরা এখানে এল প্লাস ওই নির্ণয়ের জন্য আমরা লিখব প্রথমে গ লিখে আমরা শখ করব। শখ করে আমরা আগে প্রতিষ্ঠানের নাম লিখব, জায়গা স্বল্পতার কারণে লিখে নেই, প্রতিষ্ঠানের নাম তুমি লিখে নিবা। আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে আংশিক কথাটা লিখে নিবা। আর্থিক অবস্থার বিবরণী মূলত প্রস্তুত করা হয় একদিনের জন্য, তাই তুমি নিচে অবশ্যই লিখবা 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। এটা 31শে ডিসেম্বর তারিখের জন্য, সমাপ্ত বছরের জন্য না। তুমি যেহেতু রাইট সাইডের এলিমেন্ট বাইর করবা তাই তুমি লিখবা দায় ও মালিকানা সত্ত্ব, টাকার ঘর 3টা। আর এই দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে দায় আমরা জানি আবার 2 প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। তাই আমরা আমাদের মতো করে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ লিখব। প্রথমে লিখব চলতি দায়। আমাদের কারবারে চলতি দায় কয়টা? নর্মালি একটা কারবারে চলতি দায় 5টা থাকে। তোমাকে আগে জানতে হবে 5টা থাকে। 5টার মধ্যে প্রথমে 1 ব্যাংক জমাতিরিক্ত। আমি একটা একটা করে বলবো আর মিলাবো আমাদের এই প্রশ্নে আছে কিনা। আমি কি বললাম? প্রথমে থেকে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত অলওয়েজ রেওয়া মিলে থাকবে, ব্যাংক জমাতিরিক্ত নাই বাতিল লিখব না। 2 আমরা জানি প্রদেয় বিল বা প্রদেয় নোট, এটাও থাকে রেওয়া মিলে। এই অঙ্কে প্রদেয় বিল বা প্রদেয় নোট নাই, 2 নম্বর বাতিল। 3 প্রদেয় হিসাব, এটাও থাকবে রেওয়া মিলে, প্রদেয় হিসাব আছে। এই যে 25,000 টাকা প্রদেয় হিসাব, এটা কিন্তু আমাদের সিরিয়াল অনুযায়ী 3, কিন্তু এখানে লিখবো আমি প্রথমে এই যে প্রদেয় হিসাব, কারণ প্রথম দুটোতে নাই। তাহলে প্রদেয় হিসাব লিখবো আমি 25,000 টাকা লিখে ফেললাম। প্রদেয় হিসাবে লেখার পর আমরা লিখবো বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় আছে, এই দেখো বেতন 10 মাস ছিল। আমি যখন খ করছি নিট লাভ বের করছি, এই 10 মাস বেতন ছিল মানে কি? আমি কিন্তু 2 মাসের বেতন বকেয়া দেখিছি। বকেয়া মানে কি? যে এই বছরে কর্মচারীকে 2 মাসের বেতন পরিশোধ করা হয়নি। তাহলে হিসাবকালের শেষের দিনে এটা কি কারবারে চলতি দায় না? কারণ প্রতিষ্ঠানের কাছে কর্মচারী 2 মাসের বেতন পাওনা আছে, মানে পাবে, তাহলে দায়। তাহলে বকেয়া বেতন, এই লিখবো বকেয়া বেতন কয় মাসের? 2 মাসের। 2 মাসের কত টাকা আমরা ক্ষয়ে পেয়েছি? ক্ষয় পেয়েছি 6,000 টাকা লিখে ফেলবো। আবার ক্ষয়ে আমরা অপরিচালন ব্যয় হিসাবে এই যে 10% ঋণের সুদ নির্ণয় করছি। আমরা কি জানি যে যদি পার্সেন্ট থাকে আর সমন্বয়ে কিছু বলা না থাকে বা রেওয়া মিলে ঋণের সুদ দেওয়া না থাকে, তাহলে আমরা কি বুঝবো? ঋণের সুদ পুরোটাই বকে আছে। তাহলে আমরা এই যে 10% ঋণের সুদ 8,000 কেটে যে 6 মাসের রূপান্তর করছিলাম 4,000, এই 4,000টা একবার আমি অপরিচালন ব্যয় হিসাবে দেখিয়েছি। সমন্বয়ের কাজ কয়বার? সর্বনিম্ন 2 বার। তাহলে একবার এটাকে আমরা ব্যয় দেখাইছি, যেহেতু সমন্বয় আছে তার মানে বুঝে নিতে হবে এই ঋণের সুদ আমি পরিশোধ করিনি। তার মানে চলতি বছর শেষে এখন এটা বকেয়া আছে, আগামী বছরে পরিশোধ করব। তাহলে বকেয়া ব্যয় আমাদের চলতি দায়, তাই আমরা লিখবো বকেয়া ঋণের সুদ। কত টাকা লিখবো? 4,000। এটা কিন্তু 4 নম্বর। তাহলে 4 নম্বর আইটেমে 2টা, একটা আছে বকেয়া বেতন, একটা বকেয়া ঋণের সুদ। এটাকে আমরা বলি ব্যয় বকেয়া বা বকেয়া ব্যয়। 5 নম্বর আইটেম হিসেবে আসবে অগ্রিম বা অনুপার্জিত আয়। এই অঙ্কে কোনো আয় অগ্রিম বা অনুপার্জিত আয় নেই, তাহলে 5 নম্বর আইটেমটা আমরা লিখব না। তাহলে আমাদের চলতি দায় লেখা শেষ। তাহলে আমি যদি চলতি দায় যোগ করি 25,000 6 31,004, এই যে 35,000 যোগফল আমরা তৃতীয় করে দিয়ে দেব, আমাদের চলতি দায় শেষ। তাহলে দায় কিন্তু এখানে 2 প্রকার, চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী দায় আছে দেখতেছি এই 10% ঋণ, তাই আমরা লিখবো দীর্ঘমেয়াদী দায়, লিখবো 10% ঋণ। লিখে আমরা একদম তৃতীয় ঘরে দেবো 80,000 টাকা। আমি দীর্ঘমেয়াদী দায় পেয়ে গেলাম। তাহলে এই 2টা মিলে আসলে আমাদের এল, মানে আমি এল পেলাম।
আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি, এই দুটাকে একত্রে আমরা এল বলি। এল মানে দায়, দায় দুই প্রকার, দুইটা মিলে কিন্তু আমাদের দায়। এখন দায় যোগ মালিকানা সত্ত্ব, এখন আমরা মালিকানা সত্ত্ব আনবো, এই যে মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্ব মানে কি? এটা তোমার ব্যক্তিগত হিসাব। তার মানে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট তোমার হিসাবটা মালিকানা সত্ত্ব নামে লিপিবদ্ধ করে রাখে। আর মালিকানা সত্ত্ব মানে কি? কারবারে যে মোট সম্পদ আছে এই সম্পদের উপর তোমার অংশ কত, এটা আমি নির্ণয় করব। অর্থাৎ আমি যদি অ্যাকাউন্টেন্ট হই আমি এটা নির্ণয় করব। এটা কিভাবে আমরা নির্ণয় করব? আমরা আমাদের এই বছর কত টাকা মূলধন নিয়ে হিসাবকাল শুরু করছি, এই মূলধন থেকে শুরু করবো। এই দেখো মূলধন, এটা কিন্তু আসলে বছরের শুরুর মূলধন। এটাকে ইচ্ছা করলে আমি কিন্তু সামনে প্রারম্ভিক মূলধন নামেও লিখতে পারি। প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরুর মূলধন, রেওয়ামিলে যে মূলধনটা থাকে। তাহলে এই হিসাবকালটা শুরু হয়েছে 1,10,000 টাকার মূলধন নিয়ে। তাহলে আমরা মূলধন লিখে আমরা প্রথম ঘরে লিখবো 1,10,000 টাকা। এই বছরে যে এই কারবারটা পরিচালিত হলো, পরিচালিত হওয়ার মাধ্যমে আমরা কিন্তু ক্ষয়ে নিট লাভ বের করছি। দেখো ক্ষয়ে আমরা নিট লাভ বের করছি, ক্ষয়ে আমরা নিট লাভ বের করছি 3,500 টাকা। মানে এই বছর ব্যবসা করে মালিক 3,500 টাকা আয় করছে, এটা মালিকের আয়। তাহলে এই মালিকের আয় তাদের মূলধনের সাথে হিসাব রক্ষক যোগ করে দিবে, তাহলে মূলধনের সাথে নিট লাভটা যোগ হয়, এই নিট লাভ ক্ষয় হতে প্রাপ্ত 3,500 টাকা। তাহলে এখন মালিকের মোট টাকা গিয়ে দাঁড়ালো কত? 1,13,500 টাকা। এই 1,13,500 টাকা থেকে মালিক বিভিন্ন সময় উত্তোলন করছে 10,000 টাকা। এটা রেওয়ামিলে আছে উত্তোলন। এই দেখো রেওয়ামিলে উত্তোলন। উত্তোলন মানে কি? মালিক তার মূলধন থেকে যত টাকা নিজের প্রয়োজনে নিছে, কত টাকা নিচ্ছে? 10,000 টাকা। তাহলে উত্তোলনের ফলে মূলধন বাড়ে না কমে? কি বলবো, অবশ্যই কমে, তাই লিখবা মাইনাস উত্তোলন। এই উত্তোলনটা রেওয়ামিলেও থাকতে পারে, সমন্বয়েও থাকতে পারে। উত্তোলনটা বিয়োগ করবা, তাহলে কত টাকা বিয়োগ করবা? 10,000। তাহলে এখন সম্পদের উপর মালিকের দাবি বা হিসাবকাল শেষে মালিকের অংশ কারবারে কত রয়ে গেছে? 1,03,500। তাহলে এখন তুমি কি করবা? দায় যোগ মালিকানা সত্ত্ব, তার মানে তোমার দায় কত? এই দেখো 1,15,000। এই 1,15,000 সাথে তুমি 1,03,500 যোগ করবা। যোগ করলে তুমি মোট দায় ও মালিকানা সত্ত্ব পেয়ে যাবা 2,18,500। আমার বেসিকটা জানা জরুরি। আমি যদি বেসিক বুঝি, অ্যাকাউন্টিং আমার কাছে সহজ বা সুন্দর। বেসিক না বুঝলেই অ্যাকাউন্টিং আমার কাছে টাফ। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের জন্য বেশি বেশি করে অ্যাকাউন্টিংয়ের উপর ক্লাস করাতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।